শুভেচ্ছা সবাইকে। শুরু করছি বিটিভি নিউজের অর্থ, শিল্প, বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এই সময়ের অর্থনীতি। আর অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বুশরা জামান। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আসুন দর্শক দেখে নিই কি থাকছে আমাদের আজকের পর্বে। চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণে ডেনমার্কের এপিএম টার্মিনালসের সঙ্গে ৫৫০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি সই। ইউরোপ থেকে এককভাবে এ যাবৎকালের সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ এটি। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে জাতীয় অর্থনীতির মূল চালিকা শক্তিতে পরিণত করার কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনালয় পরিচালনায় সুইজারল্যান্ডের মেডলগের সঙ্গে $4 কোটি বিনিয়োগ চুক্তি সই। চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণে ডেনমার্কের একটি প্রতিষ্ঠানের সঙ্গে বিশাল অঙ্কের আনুষ্ঠানিক কনসেশন চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার। এই চুক্তির আওতায় ডেনমার্কের এপিএম টার্মিনালস আগামী 30 বছরে লালদিয়া কন্টেইনার টার্মিনাল ডিজাইন, নির্মাণ ও পরিচালনা করবে। এতে প্রথম 3 বছরে ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। এটি ইউরোপ থেকে এককভাবে এ যাবৎকালের সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ। চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ এবং ৩০ বছরের জন্য এটি পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে এই টার্মিনাল নির্মাণের জন্য ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার বা ৬,৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। এটি ইউরোপের কোনো দেশ থেকে এককভাবে এ যাবৎকালের সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সম্পাদিত চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান এবং এপিএম টার্মিনালসের ভাইস প্রেসিডেন্ট মার্টেইন ভ্যান ডুঙ্গেন সই করেন। অনুষ্ঠানে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম শাকাওয়াত হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, সরকারি বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষের সিইও আশিক চৌধুরী ও নৌ পরিবহন সচিব নুরুন্নাহার চৌধুরী এবং এপিএম টার্মিনালসের মূল প্রতিষ্ঠান মিয়ার্কসের চেয়ারম্যান রবার্ট মিয়ার্কস উগলাপ, ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেট সেক্রেটারি লিনা গান্ডলুসে হ্যানসেন ও বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মুলার উপস্থিত ছিলেন। সম্পাদিত চুক্তির আওতায় চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার নির্মাণ, ব্যবস্থাপনা এবং ৩০ বছরের জন্য এটি পরিচালনা করবে এপিএম টার্মিনালস। অনুষ্ঠানে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম শাকাওয়াত হোসেন বলেন, এই চুক্তি দেশের ভবিষ্যৎ টেকসই অর্থনীতির জন্য বড় অবদান রাখবে। অন্তর্বর্তীকালীন সরকার এবং আমি শিপিং মিনিস্টার বা শিপিং অ্যাডভাইজার হিসাবে আই ফিল ভেরি প্রাউড। তার কারণ হচ্ছে আমাদের আন্তর্জাতিক অঙ্গনে আমাদের পোর্টের রেকগনিশন নেই সেইভাবে। আমরা আন্তর্জাতিক অঙ্গনে ঢুকতে পারিনি এতগুলো বছর, আমরা নিজেদের মধ্যে ছিলাম। এবং এটা যে এখন এই একবিংশ শতাব্দীতে যদি আপনাকে অগ্রগতি করতে হয়, যদি আপনাকে আন্তর্জাতিক অঙ্গনে ঢুকতে হয়, তাহলে এটা কোলাবোরেশনের প্রয়োজন আছে। আর এপি মুলারের মতো এত বড় একটা কোলাবোরেশন বাংলাদেশে আসবে, এটা আমি কখনো চিন্তা করিনি এখানে আসার আগে। লক্ষ না হলেও হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে। কাজ যখন শুরু হবে আমাদের লোকাল লোকজনকে দিয়েই কাজ করতে হবে, যাতে বাইরে থেকে লোক আনবে না। তারপরে যখন পোর্ট স্ট্যাবলিশ হয়ে যাবে তখন আরও কিছু হাজার লোক এখানে চাকরি করবেন, চাকরি পাবেন। সরকারি বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষের সিইও আশিক চৌধুরী বলেন, সরকারি বেসরকারি অংশীদারিত্বে বিনিয়োগ শুধু তত্ত্বে নয়, বাস্তবেও কার্যকর। With Laldia, we've shown that PPP is just not in theory, but in genuine practice. And it will play a fair share of shaping the future for Bangladesh. I've said this before, for many years, PPP felt like a very high-tech, high-quality engine put in the wrong chassis in this country. While PPP Authority is going through its own reform, as you have seen that the wider economy has gone through its own list of reforms. Across the government, we are trying to remove long-standing bottlenecks that affect both local and foreign investors. From customer reform to coordination among agencies, through NBR, through Central Bank, and through Chief Advisor's Office, and many other initiatives that are taking us towards a more predictable policy environment.
none of these reforms are actually flashy, but they are the ones that will change the course of this country. অনুষ্ঠানে এপিএম টার্মিনালসের মূল প্রতিষ্ঠান মিয়ার্কসের চেয়ারম্যান রবার্ট মিয়ার্কস উগলা বলেন, লালদিয়া হবে অত্যাধুনিক গ্রিনফিল্ড টার্মিনাল, যেখানে নিরাপত্তা, অটোমেশন ও স্থায়িত্বের সর্বোচ্চ মান থাকবে। বাংলাদেশের সাথে আমাদের কেবল ব্যবসায়িক সম্পর্ক নয়, দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ আমাদের কৌশলগত অংশীদার, বিশেষ করে নতুন উদ্ভাবন ও সরবরাহের ক্ষেত্রে। আমরা বাংলাদেশের উৎপাদন খাতে সর্ববৃহৎ ক্রেতা। ভবিষ্যতে এ খাতে সহযোগিতা আরও বাড়বে। ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেট সেক্রেটারি লিনা গান্ডেলুসে হ্যানসেন বলেন, ডেনমার্ক বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রপ্তানি গন্তব্য। বন্দর অবকাঠামো উন্নয়ন ও বিদেশি বিনিয়োগের ফলে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা আরও বাড়বে। আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এপিএম টার্মিনালসের বিনিয়োগের ফলে বাংলাদেশে কেবল দক্ষভাবে বন্দর পরিচালনা ও যোগাযোগ বৃদ্ধি নয়, দক্ষতা উন্নয়নেও ব্যাপক ভূমিকা রাখবে। এপিএম টার্মিনালসের তথ্য অনুযায়ী 2030 সালের মধ্যে লালদিয়া কন্টেইনার টার্মিনাল চালু হলে তা এদেশে বড় জাহাজ ভিড়ার সুযোগ তৈরি করবে। এতে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এপিএম টার্মিনালস বিশ্ববিখ্যাত এপি মুলার মিয়ার্কস গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান। বিশ্বের শীর্ষ 33টি দেশে 60টিরও বেশি টার্মিনাল পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। এদিকে চুক্তিসই অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ডেনমার্কের প্রতিনিধি দল। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, লালদিয়া টার্মিনাল নির্মাণের এই উদ্যোগ একটি নতুন যুগের সূচনা। এই বন্দর বাংলাদেশে বৃহৎ বিনিয়োগ ও পণ্য বৈচিত্র্যের নতুন দ্বার উন্মোচন করবে। যেসব দেশ ক্ষুদ্র ও মাঝারি খাতকে অগ্রাধিকার দিয়েছে, সেসব দেশ দ্রুত উন্নতির দিকে ধাবিত হয়েছে। আজকের ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো দেশগুলোয় অর্থনৈতিক উন্নয়নের মূলে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের অবদান অনস্বীকার্য। খাতটির গুরুত্ব বিবেচনায় নিয়ে অর্থনীতির মূল চালিকা শক্তিতে পরিণত করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে এসএমই উদ্যোক্তাদের দীর্ঘদিনের কিছু দাবি বাস্তবায়ন করা হয়েছে। বিশ্বব্যাংকের মতে বিশ্বের 90% বেশি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আওতায় পড়ে, যা বিশ্বব্যাপী প্রায় 70% কর্মসংস্থানের যোগান দেয়। বিশ্ব জিডিপিতে এই খাতের অবদান 50% মতো। দেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান প্রায় 30%। শিল্প খাতে মোট কর্মসংস্থানের প্রায় পুরোটা জুড়েই এসএমই খাত। ক্ষুদ্র ও মাঝারি শিল্প শুধু অর্থনীতির গতি বাড়ায় না, এটি নারীর ক্ষমতায়ন, গ্রামীণ উন্নয়ন এবং টেকসই কর্মসংস্থানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এ খাতে ঋণের সুদহার বেড়েছে, অন্যদিকে ঋণ বিতরণও কমে এসেছে। ফলে অর্থায়ন সংকটে পড়েছেন অনেক এসএমই উদ্যোক্তা। এই মুহূর্তে আমি যেটা মনে করছি যে আমাদের এসএমই উদ্যোক্তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে অর্থায়নেরটা। বিশেষ করে এসএমই লোন আমরা পেয়ে থাকতাম গত 2 বছর আগেও, হয়তো সেটা আমরা বিশেষ কিছু কেসে 4% বা 6% এবং রেগুলার কেসে হয়তো 9% রেটে আমরা ইন্টারেস্টে লোনটা পেয়ে থাকতাম। কিন্তু রিসেন্ট 1-2 বছরে যেটা হয়েছে সেটা 14 থেকে 16% গিয়ে ঠেকেছে। তো আমরা যারা ব্যবসাটা একটু এক্সপ্যান্ড করতে চাচ্ছি, নতুন মার্কেটে হোক বা নতুন পণ্য উদ্ভাবনের দিকে হোক, তো আমাদের তো আসলে একটা ফান্ড লাগে, সেটা ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে হোক বা আমার নতুন মেশিনারিজ দিয়ে নতুন এক্সপেনশনের দিক থেকে হোক। সো আমার এই ফান্ডটা তো আমাদের জন্য যেটা হচ্ছে আমাকে ব্যাংক ফাইন্যান্সের দিকে যেতে হবে। কিন্তু 14.5 বা 16% রেটে যখন আমি এই লোনটা নিতে যাচ্ছি, তো এটা আমার জন্য একটা বড় বার্ডেন হয়ে গিয়েছে। সো এই কারণে দেখা গিয়েছে আমরা যেভাবে ব্যবসাটা আসলে এক্সপ্যান্ড করতে চাচ্ছি বা যেভাবে আমরা ব্যবসাটাকে চাচ্ছিলাম যে গ্রো করব, সেটার আসলে গতিটা অনেক কমে গিয়েছে। সো এখানে যদি আমাদের জন্য স্পেশাল কোনো স্কিম করা হয়, যেখানে উদীয়মান যারা উদ্যোক্তা আছেন বা পটেনশিয়াল যারা উদ্যোক্তা আছেন, তারা একটা স্পেশাল স্কিমের আওতায় 4% বা 6% এরকম রেটে আমরা লোনগুলো পাই, তাহলে আমাদের যে পরিকল্পনাগুলো আছে সেই পরিকল্পনাগুলো মাথায় রেখে আমরা আমাদের ব্যবসাটা এক্সপ্যান্ড করতে পারবো। নারীদের কাছে প্রয়োজনীয় তথ্য না থাকায় তাদের চ্যালেঞ্জ আরও বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। নারী উদ্যোক্তাদের সাইডে যদি চিন্তা করি, তারা কিন্তু মনে করে যে আমি যতটুকু করছি এটাই যথেষ্ট, কিন্তু সে যে আরও করতে পারে এই স্বপ্নটাও তাকে কেউ দেখায় না। তারপর তাদের জন্য কিন্তু আলাদা ফান্ড আছে, লোন দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু এটা যে কীভাবে নিবে
এই মাঝখানের গ্যাপটা কেউ পূরণ করে দিচ্ছে না। নারী উদ্যোক্তাদের জন্য আলাদা করে কিছু ফ্যাসিলিটিস দিতে হবে, যাতে করে তারা বেরিয়ে এসে এই কাজগুলো নিজেরা করতে পারে। কারণ নারী এবং পুরুষের মধ্যে আমি এমনি কোনো ভেদাভেদ দেখছি না। তাদের কিন্তু ইনোভেশন, আমি একটা ব্যবসা করতে চাই, ইচ্ছা, আগ্রহ সবই হয়তো সমান আছে, কিন্তু তার সামাজিক ব্যারিয়ারটার কারণে নারী উদ্যোক্তারা বাইরে গিয়ে এই কাজগুলো করতে পারছে না, প্রতিবন্ধকতাগুলো একা ফেস করতে পারছে না। সুযোগ সুবিধাগুলো সমান দিলেও হবে না, তাদেরকে একটু বেশি দিতে হবে। যখন তারা বেশিটা পেয়ে আগিয়ে আসবে তখন সমান হলেও চলবে। যেহেতু এসএমই ক্ষেত্রে নারী উদ্যোক্তাই বেশি, কারণ পুরুষরা যখন আপনার এসএমই শুরু করে ওনাটা এসএম কতদিন থাকে, তারপরে কিন্তু সে বড় হয়ে যায়। নারীদেরকে স্বপ্ন দেখাতে হবে বড় হওয়ার জন্য। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে জাতীয় অর্থনীতির মূল চালিকা শক্তিতে পরিণত করার লক্ষ্যে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে এসএমই উদ্যোক্তাদের দীর্ঘদিনের কিছু দাবি মেটানো হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ দূত জনাব লুৎফি সিদ্দিকী মহোদয় এ ব্যাপারে সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছেন। অংশীজনদের নিয়ে অনেকগুলো সভা করেছেন, মত বিনিময় সভা করেছেন, এবং সেই মত বিনিময় সভাগুলোতে অংশীজনরা তাদের সমস্যাগুলো তুলে ধরেছেন, এবং এই সমস্যার সমাধানে উনি অনেক সময় তড়িৎ ব্যবস্থা নিয়েছেন। ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা দীর্ঘদিন থেকেই বিদেশে যে অর্ডার, এই অর্ডার থেকে যে অর্থটা পেত বা পায়, এটার 10% আপনার বাধ্যতামূলকভাবে ব্যাংকে জমা রাখার একটি বিধান ছিল, নীতিমালা ছিল। তাদের দাবি ছিল যে এই অংশটুকু বাদ দেওয়া হোক। তো মাননীয় বিশেষ দূত এই বিষয়টি খুব ভালোভাবে নিয়েছিলেন, সার্কুলার জারি করেছেন বাংলাদেশ ব্যাংক থেকে, যে এখন থেকে আর এই 10% বাধ্যতামূলকভাবে ব্যাংকে জমা রাখতে হবে না। আরেকটি বিষয় ছিল যে ব্যবসা প্রতিষ্ঠানের নামে বছরে ন্যূনতম $3,000 একটি পৃথক বৈদেশিক মুদ্রা কোটা বরাদ্দের দ্বারা প্রস্তাব রাখছিল বা দাবি জানাচ্ছিল দীর্ঘদিন থেকে। প্রচলিত যে $3,000 থাকে, এর বাইরে এই $3,000 কথা বলা হচ্ছিল। এইটাও তিনি গুরুত্বের সহিত নিয়েছিলেন এবং সেটি বাংলাদেশ ব্যাংকে রেফার করেছেন, এবং বাংলাদেশ ব্যাংক সেটারও একটি সার্কুলার জারি করেছেন। বিশ্লেষকরা বলছেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের জন্য আরও বেশি আর্থিক প্রবেশাধিকার, প্রযুক্তির ব্যবহার এবং বৈশ্বিক বাজারের সঙ্গে সংযোগ নিশ্চিত করার উপর গুরুত্ব দিতে হবে। তারা বলছেন, উদ্যোক্তাদের জন্য আলাদা পলিসি নেওয়ার পাশাপাশি এ খাতের সবগুলো সংস্থার মধ্যে সমন্বয়ের পদক্ষেপ নিলেই মিলবে সুফল। আমাদের ডেফিনেশনের একটা ইস্যু আছে, এটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক আলাপ হয়, অনেক রাউন্ড টেবিল হয়, কিন্তু সমাধানটা এখনো হয়নি। যেমন এসএমই, স্মল এবং মিডিয়ামের মধ্যে কিন্তু ব্যাপক ব্যবধান ডেফিনেশন ওয়াইজ। সেই ক্ষেত্রে আমি যদি মিডিয়াম এন্টারপ্রাইজগুলোর জন্য যেই পলিসি বানাবো, ওটা কিন্তু আমার স্মলরা নিতে পারবে না। তো এই জায়গাটাতে একটা বড় কাজ করার আছে, যে এদেরকে আমি কীভাবে এর সাথে আবার চলে আসে আমার কটেজ, মাইক্রো এবং কটেজ ইন্ডাস্ট্রিগুলো, ওদের কিন্তু আবার আলাদা নিড। তো প্রত্যেকের যেহেতু চাহিদার নিড, তাদের জন্য পলিসিও ভিন্ন হওয়া উচিত। এরপরে আরও একটা ব্যাপার, যদি আমি আমাদের পার্শ্ববর্তী দেশের কথাই বলি, ভারতে কিন্তু এসএমইর জন্য আলাদা একটা মন্ত্রণালয় আছে, অর্থাৎ ওখানেই সব কিছু হয়। আর আমাদের দেশে আমি যদি বলি, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ আছে, মিনিস্ট্রি অফ কমার্স আছে, এলজিইডি আছে, আপনার বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, বাংলাদেশ ব্যাংক আছে, এসএমই ফাউন্ডেশন আছে, বিসিক আছে, এবং আরও অনেক প্রতিষ্ঠান, এনজিওগুলো আছে, ডেভেলপমেন্ট অর্গানাইজেশনগুলো আছে, কারণ তারা ফান্ড দেয়। তো এতগুলো প্রতিষ্ঠানকে যখন আপনার সমন্বয় করে কোনো কিছু করতে হবে, তখন কিন্তু এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, যে কারণে প্রচুর কাজ হয় কিন্তু অ্যাডহক বেসিসে। ওই হোলিস্টিক একটা ফ্রেমওয়ার্ক তৈরি ডিফিকাল্ট। তারপরও পজিটিভ দিকগুলো হচ্ছে যে আমাদের এসএমই পলিসি অনেকটা চেঞ্জ হয়েছে। 2019-এর পর 2025 সেটা ড্রাফটেড হয়ে গেছে এই বর্তমান সরকারের আমলে, এবং এটাও ফাইনালাইজ হয়ে যাবে। এই পলিসিতে অনেক চেঞ্জ এসেছে এবং এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের ইনপুট নেওয়া হয়েছে। তো এই পলিসির পাশাপাশি আরেকটা বড় যে ব্যাপার হচ্ছে যে আমাদের এসএমইগুলোকে বড় হওয়ার জন্য একটা সুযোগ করে দিতে হবে। যেমন প্রত্যেকটা জায়গায় আমার বেশ কিছু গবেষণা আমি করেছি এসএমইর উপরে এবং ইনফর্মালের উপরে, যে এই এসএমই খাতে আমার যারা কাজ করে এখানে কিন্তু অলমোস্ট 85% লেবারই ইনফর্মাল। অর্থাৎ আমি একটা ব্যবসা কোনো রকম সেট করি, কোনো কাগজপত্র ছাড়া, কোনো ট্রেড লাইসেন্স ছাড়া, এবং আমি ব্যবসাটা চালিয়ে যাই। তো এই যে যারা এই সেক্টরে আসছে, যাদেরকে আমি এসএমই বলতে চাই,
ওদেরকে আমার বড় হওয়ার জন্য, স্বপ্ন দেখার জন্য একটু ফ্যাসিলিটেট করতে হবে। এ খাতের উদ্যোক্তাদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, বাজার সুবিধা এবং ডিজিটাল সহায়তা নিশ্চিত করলেই দেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, টেকসই হবে উন্নয়ন। এমনটাই বলছেন খাত সংশ্লিষ্টরা। দর্শক, এবার এক নজরে দেখে আসি অর্থ, শিল্প ও বাণিজ্য বিষয়ক আরও কিছু খোঁজ খবর। কাউন্টার থেকে সঞ্চয়পত্র ও প্রাইস বন্ড বিক্রি বন্ধ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে গ্রাহক পর্যায়ে ছেঁড়া ফাটা নোট বদল ও অটোমেটেড চালান সেবাও আর দেবে না প্রতিষ্ঠানটি। আগামী 30 নভেম্বরের পর থেকে প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে এসব সেবা বন্ধ হবে। পরে ধাপে ধাপে ঢাকার বাইরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিসেও একই সিদ্ধান্ত কার্যকর হবে। বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে এসব সেবা দিতে পারে সেজন্য তদারকি জোরদার করবে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের অবহিত করতে শিগগির প্রচারণাও চালানো হবে। ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়কে সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা জোরদার ও ক্যাশ বিভাগ আধুনিকায়নে উন্নত নিরাপত্তা ব্যবস্থা সংবলিত স্বয়ংক্রিয় ভল্ট স্থাপন এবং মূল ভবনের নিরাপত্তা ব্যবস্থার উন্নতির অংশ হিসেবে মতিঝিল কার্যালয়ের এসব সেবা গোটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচেই সংস্থাটির মতিঝিল কার্যালয়। 1985 সাল থেকে এই কার্যালয় থেকে এসব সেবা দিয়ে আসছে সংস্থাটি। মতিঝিল অফিসে বর্তমানে 28টি কাউন্টারের মধ্যে মাত্র 12টি রেখে বাকিগুলো বন্ধ করা হবে। এই কাউন্টারগুলো কেবল ব্যাংকের সঙ্গে লেনদেন করবে। এই সিদ্ধান্তের ফলে আগামী 1 ডিসেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে নগদ টাকায় সঞ্চয়পত্র ও প্রাইস বন্ড কেনাবেচা হবে না। সরকারের পক্ষে ট্রেজারি চালানও জমা নেওয়া হবে না। পাশাপাশি ভাঙতি টাকা এবং ছেঁড়া ফাটা নোট বদলের সেবাও বন্ধ হয়ে যাবে। তবে মতিঝিল কার্যালয়ের 16টি কাউন্টারে কিছু সেবা মিলবে। এগুলো হলো ধাতব মুদ্রা বিনিময়, স্মারক মুদ্রা বিক্রয়, অপ্রচলিত নোট বিরোধ নিষ্পত্তি, ব্যাংকের সঙ্গে লেনদেন প্রভৃতি। এসব সেবা ভবিষ্যতে কিভাবে বন্ধ করা যায় তাও চূড়ান্ত করার নির্দেশনা দিয়েছেন গভর্নর। পাশাপাশি দেশের বিভিন্ন বিভাগে থাকা বাংলাদেশ ব্যাংকের শাখা থেকেও ধীরে ধীরে এসব সেবা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল আগামী 22 বছরের জন্য পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলগ। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান এবং মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ.টি.এম. আনিসুল মিল্লাত তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম শাকাবাত হোসেন, নৌ পরিবহন সচিব নুরুন্নাহার চৌধুরী সহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই টার্মিনালে মোট 4 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে মেডলগ। ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে 3 কিলোমিটার দূরে ঢাকার কাছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল। দর্শক, এবারে দেখে আসব বিভিন্ন দেশের মুদ্রার দর ও স্বর্ণবাজার। দেশের মুদ্রা বাজারে টানা কয়েকদিন মূল্যবৃদ্ধির পর ডলারের দাম কিছুটা কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে 19 নভেম্বর ডলারের সর্বোচ্চ দাম ছিল 122 টাকা 59 পয়সা ও সর্বনিম্ন দাম ছিল 122 টাকা 22 পয়সা। গত জুলাই থেকে চলতি নভেম্বর পর্যন্ত ডলারের দাম ওঠানামা করছে। এছাড়া দেশের মুদ্রা বাজারে চলতি সপ্তাহে ইউরো, পাউন্ড ও অস্ট্রেলীয় ডলারের দাম কিছুটা কমেছে। অপরিবর্তিত রয়েছে রুপি, ইউয়ান ও ইয়েনের দাম। তবে বেড়েছে কেবল সিঙ্গাপুরি ডলারের দাম। এদিকে দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে 1,364 টাকা কমিয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,06,908 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস। 19 নভেম্বর থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি 1,97,495 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,69,291 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,40,761 টাকা। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? আশা করি ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে অবশ্যই ভুলবেন না।
আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক এই সময়ের অর্থনীতি, বিটিভি নিউজ, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা, অথবা ইমেইল করতে পারেন এই ঠিকানায় এই সময়ের অর্থনীতি @gmail.com। এছাড়া ভিজিট করতে পারেন বিটিভি নিউজের ফেসবুক পেজে ও ইউটিউবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে অর্থনীতির নানা আয়োজন নিয়ে। সবাই সুস্থ ও নিরাপদে থাকুন।